understand why people raise this issue. It is far, far away from Sundarban. দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্ল্যানারি সেশনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্ক। অহেতুক সমালোচনা না করে প্রকল্প স্থান ঘুরে আসতে বললেন প্রধানমন্ত্রী। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর শিক্ষা ছুটিতে থাকেন প্রায় 2000 শিক্ষক। বিদেশে গিয়ে আর ফিরছেন না অনেকেই। আইনি ব্যবস্থার পক্ষে বিশ্ববিদ্যালয়। দালালদের যোগসাজশে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়ার প্রবণতা বেড়েছে। দায়সারা সাফাই পুলিশ ও পাসপোর্ট অফিসের। ওস্তাদের কাছে হাতে খড়ি নিয়েই রাজধানীতে শিশু কিশোরদের হাতে লেগুনার স্টিয়ারিং। ঘটছে দুর্ঘটনা, নির্বিকার প্রশাসন, অসহায় যাত্রীরা। এবং ক্রাইস্টচার্চে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে খেলছেন না মুশফিক ও ইমরুল। সুযোগ পেলেন সৌম্য সোহান, নেতৃত্ব দেবেন তামিম। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্ল্যানারি সেশনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্ক হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কারণে যাতে পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব না পড়ে সেজন্য তার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বুধবার ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে এ নিউ চ্যাপ্টার ফর ক্লাইমেট অ্যাকশন শীর্ষক অধিবেশনে বিষয়টি নিয়ে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের সাথে বিতর্কের সময় তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যারা রামপাল নিয়ে অহেতুক বিতর্ক করছে প্রকল্প স্থান তাদের ঘুরে দেখা উচিত। Why people raise this issue? Because the coal-based power plant, it is everywhere in the world. Now, what we are doing, where we are establishing it, it is far, far away from Sundarban. And not only that, we have taken all the steps so that environment should not be affected. And it is a supercritical power plant, very modern, and we have taken all measurement to save our environment. And not only that, we have coal-based power plant, which is not very modern one. It is inside our land, the place called Dinaspur, one of our district, where all the human beings are living, and we see no bad effect in the environment. এর আগে বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ওয়ার্ল্ডস আন্ডার ওয়াটার শীর্ষক পানি বিষয়ক এক সাইড লাইন আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পরিবর্তনশীল উৎপাদন ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রযুক্তির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, কৃষিজ উৎপাদনে যে পরিমাণ পানির প্রয়োজন তা অর্ধেকে নামিয়ে আনতে সমাধান খোঁজা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, উৎপাদন প্রক্রিয়ায় পানি সাশ্রয়ী ব্যবস্থাপনা গড়ে তুলতে আমাদের আরও প্রযুক্তি ব্যবহারের সুযোগ থাকা প্রয়োজন। সুষ্ঠু পানি ব্যবস্থাপনায় আন্তঃসীমান্ত পানির উৎসগুলোর যথাযথ ব্যবহারে সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষিতে পানি সাশ্রয়ী পদ্ধতি উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজির মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ও পররাষ্ট্র সচিব শহীদুল হক। এই পানিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হলে পানিতে যত রকমের দূষণ আছে সেটা মুক্ত করতে হবে। এটি এককভাবে কেউই করতে পারে না। পানি দূষণ করলেও যেমন সকলের জন্য এটি খারাপ হয়, আর সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টায় সেটাকে ভালোভাবে পানিকে মানুষের জন্য ব্যবহার উপযোগী করে রাখা সম্ভব। ডাভোস এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে সরকার, বেসরকারি, সিভিল সোসাইটি সবাই মিলে ঠিক করে যে পৃথিবী আজ থেকে 10 বছর, 15 বছর, 30 বছর পরে কিরকম হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা 2021-এ বেরিয়ে যাব এলডিসি স্ট্যাটাস থেকে 2041-এ চলে যাব উন্নত দেশের স্ট্যাটাস। এখন এই পাথওয়েটা কি হবে ডাভোসে আলোচিত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ যে উন্নয়নের একটি রোল মডেলে পরিণত হয়েছে তা তুলে ধরার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হয়েছে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী।
গুগলের কো-ফাউন্ডার সার্গেই ব্রিন, তার সাথে বৈঠক হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে রূপকল্প সেটি পূরণের জন্য আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান, নিরাপত্তার জায়গায় আসলে নতুন টেকনোলজি কিভাবে কাজ করতে পারে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রায় 5টি সেশনে আমরা গিয়েছি। আমাদের 16 কোটি মানুষের মধ্যে প্রায় 70% জনগোষ্ঠী যারা 35 বছর নিচে। এটি একটি সারা বিশ্বের কাছে খুব আকর্ষণীয়। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে 12,000-এরও বেশি শিক্ষক থাকলেও প্রতি বছর শিক্ষা ছুটিতে অনুপস্থিত থাকছেন প্রায় 2,000 শিক্ষক। এদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে আর ফিরছেন না। শিক্ষাবিদরা বলছেন, নৈতিকতার জায়গা থেকে শিক্ষকদের উচিত দেশে ফেরা। আইনগতভাবে কঠোর হতে চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সর্বশেষ হিসেব অনুযায়ী দেশের মোট 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 12,748 জন শিক্ষক রয়েছেন। এদের মাঝে প্রায় 1,840 জন উচ্চশিক্ষা ও অন্যান্য ছুটিতে দেশের বাইরে আছেন। এদের মধ্যে অনেকে আবার নির্দিষ্ট সময় শেষে দেশে ফিরে আসেন না। এতে করে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। কেউ যদি বিদেশে গিয়ে আর না ফিরতে চায়, এটা তার আসলে একটা সেলফ রেসপেক্টের অভাব আমি বলবো। ওখান থেকে যদি আমাদেরকে ফিডব্যাকগুলো সাথে সাথে দেয়া যায়, তাহলে আমাদের যে ক্ষতিগুলো হচ্ছে, ক্ষতিগুলো আমরা হয়তোবা পূরণ করতে পারবো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, দেশে না ফেরা শিক্ষকের সংখ্যা কমে আসলেও তা শূন্যের কোটায় নামিয়ে আনতে চান তারা। এক্ষেত্রে আইনগতভাবে কঠোর হওয়ার সিদ্ধান্ত কর্তৃপক্ষের। আর ফিরে না আসার বিষয়টিকে অনৈতিক বলছেন শিক্ষাবিদরা। চাকরিতে ঢুকতেই পারি, আমি বাইরে যেতেই পারি, কিন্তু আমি যদি বাইরে গিয়ে না আসি তাহলে যেন আমার টাকাটা আমি ফেরত দিয়ে দিই। তবে এখানে আইনের কড়াকড়ি থেকেও আমি মনে করি নৈতিকতার বিষয়টা গুরুত্বপূর্ণ। যারা সময় মতো ফিরে আসছেন না তাদেরকে আমরা শেষ পর্যন্ত নোটিশ দেই। 8 সপ্তাহের নোটিশের পরে যদি ফিরে না আসে তাদের চাকরিচ্যুত করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, নির্দিষ্ট ছুটির পর শিক্ষকরা দেশে না ফিরলে কঠোর হবেন তারা। নোটিশ করার পরও যদি তারা ফিরে না আসেন তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে এই বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়, চাকরি থেকে অপসারণ করা হয়। অনেকে আছে খোঁজ খবর পাওয়া যায় না, কোনো যোগাযোগ রাখে না। তো বিশ্ববিদ্যালয়গুলো যেটা করে এইসব ক্ষেত্রে তাদের চাকরিটা টার্মিনেট করে। তবে শিক্ষাবিদরা বলছেন, উচ্চশিক্ষা শেষে শিক্ষকরা যেন বিদেশে স্থায়ী হওয়ার কথা না ভাবেন, সেজন্য দেশেই পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করার বিষয়টিতে গুরুত্ব দিতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, উচ্চশিক্ষা শেষে শিক্ষকদের যেখানে দেশে ফিরে শিক্ষার মান উন্নয়নে অবদান রাখার কথা, সেখানে শুধুমাত্র নিজেদের প্রয়োজনে অনেকের বিদেশে থেকে যাওয়ার প্রবণতা গ্রহণযোগ্য নয়। এতে করে শিক্ষার্থীরা যেমন বিশ্বমানের শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে, অপরদিকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমও ব্যাহত হচ্ছে। তাহিয়া রুবাইয়া তপলা, সময় সংবাদ, ঢাকা। পুলিশ এবং পাসপোর্ট অফিসের নির্লিপ্ততা আর দালালদের যোগসাজশে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়ার প্রবণতা বেড়েই চলেছে। অতিরিক্ত টাকার বিনিময়ে যথাযথ পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট তৈরি করে তারা চলে যাচ্ছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। কিছু ক্ষেত্রে রোহিঙ্গারা বিমানবন্দরে আটক হলেও পাসপোর্ট সহ আনুষঙ্গিক কাগজপত্র একেবারে নিখুঁতভাবে প্রস্তুত হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রায়ই বিদেশ যাওয়ার সময় বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে রোহিঙ্গারা, কিন্তু সে আটক হয় সীমিত সময়ের জন্য। দালাল চক্র পাসপোর্ট থেকে শুরু করে প্রয়োজনীয় সব কাগজপত্র এতটাই নিপুণভাবে তৈরি করে যেখানে কোনো ফাঁক ফোকর থাকে না। ফলে বাংলাদেশি নাগরিক হিসেবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পাচ্ছে রোহিঙ্গারা। আর রোহিঙ্গারা বিদেশ গিয়ে অপরাধে জড়িয়ে পড়ায় বহির্বিশ্বে ক্ষতি হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের কর্মক্ষেত্র এবং নষ্ট হচ্ছে দেশের সুনাম। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যেহেতু যাচ্ছে, তাতে তাদের কোনো অপকর্ম বাংলাদেশের অপকর্ম হিসেবে প্রতীয়মান হয়। তো সেই জন্য এই ব্যাপারটা আমাদের দেশের জন্য অবশ্যই হানিকর। প্রথম থেকেই রোহিঙ্গারা যাতে বাংলাদেশি পাসপোর্ট না পায় সেজন্য সরকারের করা বিধিনিষেধ রয়েছে। তারপরও পুলিশ ভেরিফিকেশনের আড়ালে পাসপোর্ট পেয়ে যাচ্ছে রোহিঙ্গারা। তাদেরকে অনেক ইন্টারভিউ নেওয়া হয়, সে বাঙালি কিনা, তার কাগজপত্র আছে কিনা, যেমন ভোটার আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট। তারপর বাংলায় কথাবার্তা বলতে পারলে যদি স্যাটিসফাইড হয় তাহলে আমরা তাকে পাসপোর্ট দিই। সে রোহিঙ্গা কিনা এটা এখান থেকে জানার কোনো উপায় নেই। তবে পুলিশ প্রশাসন নিজেদের দায় না এড়ালো তাদের অভিযোগের তীর স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দিকে। ভোটার লিস্ট এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এদের যে প্রত্যয়ন, সেটার ভিত্তিতেই কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটা দেওয়া হয়। এরকম একটা চক্র তো আছে, সবসময় কাজ করে। গত 2 দশকের বেশি সময় ধরে 5 লাখের বেশি রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছে। অভিযোগ রয়েছে এর মধ্যে 50,000-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে চলে গেছে। কমল দে,
সময় সংবাদ, চট্টগ্রাম। মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে ওআইসির বিশেষ বৈঠকে যোগ দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মালয়েশিয়ায় পৌঁছেছেন। দুবাই থেকে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বুধবার পৌনে 4টার দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তাকে স্বাগত জানান হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম, ডেপুটি হাইকমিশনার ফয়সাল আহমেদ, মালয়েশিয়া আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সময় সংবাদে আরও থাকছে, রাজশাহী সিটি কর্পোরেশনে উন্নয়ন কাজে ধীরগতি, এলাকাবাসীর ক্ষোভ, বরাদ্দ কম পাওয়ার দাবি কর্তৃপক্ষের। রাজধানীতে অধিকাংশ ক্ষেত্রেই লেগুনা চালাচ্ছে অপ্রাপ্তবয়স্ক কিশোরেরা। ওস্তাদের কাছ থেকে শিখে কোনো প্রকার লাইসেন্স ছাড়াই তারা বসছে চালকের আসনে। অদক্ষ হাতে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য যাত্রী, এমনটাই বলছেন পরিবহন বিশেষজ্ঞরা। শহীদুল ইসলাম হীরার তোলা ছবিতে আরো জানাচ্ছেন মৌসুমী মৌ। বিশাল আকাশকে হাত নেড়ে কাছে ডাকার চেষ্টা, এটি আকাশ ছোঁয়ার সম্ভাবনার গল্প নয়। তারুণ্য এখানে সীমাবদ্ধ হাতের স্টিয়ারিং আর পায়ের ব্রেকে। ওস্তাদের কাছ থেকে শেখা অপ্রাপ্ত বয়স্ক এই চালকেরা যাত্রী পরিবহন করে থাকে পুলিশের নাকের ডগায়। পুলিশ ধরানোর পরে আবার টাকা দিয়ে গাড়ি চালাচ্ছ, লাইসেন্স আছে? আছে, লাইসেন্স হারাই গেছে। চালাই আমি আমার মতনই ইচ্ছা মতো চালাই। মামলা খাই। নিজেদের দক্ষতার কথা জানান দিয়ে ওস্তাদরা বলছেন ভিন্ন কথা। আমাদের মতন সিনিয়র যারা ড্রাইভার আছে বয়স্ক, ওনাদেরকে না দিয়ে পিচ্ছিদেরকে দিয়ে ওরা 2 টাকা বেশি আয় করতে চেষ্টা করে। কম বয়স থাকে তখন হ্যাঁ একটু উড়াদুরা চালায়। ভবিষ্যতে গাড়ির স্টিয়ারিং এর হাল ধরার প্রতিযোগিতায় পিছিয়ে নেই শিশু হেল্পাররাও। আর যাত্রীরা বলছেন সব জেনেও ব্যস্ততার কারণে লেগুনায় উঠছেন তারা। ভালো, মোটামুটি ভালোই পারে, হাত ক্লিয়ার আর কি। ঝুঁকি এখন আসলে সব গাড়িতেই, কিছু করা নাই, কারণ সবাই মোটামুটি রেকলেস ভাবে চালায় গাড়ি। কিছু জানে না, খালি গাড়ি চালায় আর চালায়। লাইসেন্স আছে, এটা তো প্রশাসনের ব্যাপার, এটা আমরা কি বলবো। অভিযোগ মেনে নিয়ে নিজেদের পদক্ষেপ তুলে ধরলেন বিআরটিএ। আর সমস্যার সমাধানে প্রচলিত সড়ক আইনের বিষয়ে সচেতন হবার পরামর্শ পরিবহন বিশেষজ্ঞদের। আমাদের কতগুলো মোবাইল কোড আছে, বিভিন্ন এলাকায় আমরা নিয়মিতভাবে মোবাইল কোড পরিচালনা করে থাকি। সেই মোবাইল কোডের মাধ্যমে এদের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে। অদক্ষ অবৈধ এই চালক দিয়ে যখন চালানো হয় তখন ডেফিনেটলি এরা যানজটের দিকেও লক্ষ্য করবে না, নিরাপত্তার ইস্যুটাও কিন্তু লক্ষ্য করবে না। চোখ কিন্তু রাস্তার মধ্যে থাকবে না, চোখ থাকবে না যাত্রীর দিকে। সারা দেশে মোট নিবন্ধিত লেগুনার সংখ্যা 13,234টি। রাজধানীতে অধিকাংশ লেগুনায় চালাচ্ছে এসব অপ্রাপ্ত বয়স্ক কিশোরেরা, যাদের না আছে লাইসেন্স, না আছে বিভিন্ন সংকেত সম্পর্কে কোনো স্বচ্ছ ধারণা। অদক্ষ এ চালনার কারণে আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। কোটি কোটি টাকা ব্যয়ে রাজশাহী সিটি কর্পোরেশন রাস্তা পরিষ্কার করা মেশিন ও ভ্রাম্যমাণ টয়লেট এনে বছরের পর বছর ধরে ফেলে রাখায় এর কোনো সুফল পাচ্ছেন না নগরবাসী। এছাড়া নগরীর উন্নয়ন কর্মকাণ্ড ধীর গতিতে হওয়ায় ক্ষোভ বাড়ছে নগরবাসীর। তবে প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম পাওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। প্রায় 8 লাখ মানুষের মাথা গোজার ঠাঁই পদ্মাপাড়ের নগরী রাজশাহীতে। নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিতে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সবুজ নগরায়ন ও আলোকসজ্জা, নতুন রাস্তাঘাট নির্মাণ সহ ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে বছর 3 আগেও রাজশাহী সিটি কর্পোরেশনের জুড়ি ছিল না। কিন্তু এখন চিত্র ভিন্ন। ভাঙা রাস্তাঘাট, ফুটপাত দখল, পরিচ্ছন্নতা কাজে ধীর গতি সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের গতি মন্থর হয়ে পড়ায় সেবা থেকে বঞ্চিত নগরবাসী। কোটি টাকা ব্যয়ে আনা ভ্রাম্যমাণ টয়লেট, পরিচ্ছন্নতা কাজে ব্যবহারের অত্যাধুনিক গাড়ি কোনো কাজেই আসছে না তাদের। ড্রেনেজ নাই, রাস্তা ভালো না, লাইট ঠিক মতন পায় না। আগে প্রতি বছরে যে মশার মেশিন দিয়ে ধোঁয়া টোয়া দিত আগে, আর এখন মনে করেন যেগুলা দেওয়া হয় না। সবকিছু পে করি, সবকিছু পরিশোধ করি, তারপর আমরা কোনো সুযোগ পাই না। বিগত বছরগুলোর তুলনায় অর্ধেকেরও কম থোক বরাদ্দ পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি রাশিকের প্রধান প্রকৌশলীর।
আমার কেনার দরকার মনে হয় এখন 10 গ্যালন, আমি কিনতে পাচ্ছি 2 গ্যালন। থোক বরাদ্দে টাকা কম, 8 কোটি টাকা তুমি এই বছরে বরাদ্দ, আমি তার গতবারে পেয়েছি 30 কোটি টাকা। অবশ্য দায়িত্বপ্রাপ্ত মেয়র জানালেন, নাগরিক সেবা বাড়াতে বেশ কয়েকটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জুন মাসের মধ্যে আমরা নগরবাসীকে তাদের যে মেজরগুলো প্রবলেম সেগুলো আমরা অবশ্যই সলভ করার চেষ্টা করব আন্তরিকভাবে। নাগরিক সেবা বাড়াতে 136 কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা দূরীকরণ, 72 কোটি টাকা ব্যয়ে উপশহর থেকে সোনাদিঘি ও মালোপাড়া থেকে সাগরপাড়া মোড় প্রশস্তকরণ, 122 কোটি টাকা ব্যয়ে মোহনপুর রাজশাহী নাটোর পূর্ব পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ এবং 127 কোটি টাকা ব্যয়ে কল্পনা সিনেমা হল থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কাজ দ্রুত শুরু হবে বলে জানান মেয়র। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরো থাকছে, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মেগা অফারের ছড়াছড়ি, পণ্যের প্রচারের জন্যই এই অফার, দাবি বিক্রেতাদের, গুণগত মান নিয়ে অসন্তোষ ক্রেতাদের। শিক্ষা ব্যবস্থা সৃজনশীল হলেও যশোরে শিক্ষার্থীদের গাইড নির্ভর করে তোলা হচ্ছে। শিক্ষা বছরের শুরুতেই বাজারে থাকা বিভিন্ন প্রকাশনীর চড়া মূল্যের সৃজনশীল গাইড শিক্ষার্থীদের কিনতে পরামর্শ দিচ্ছেন শিক্ষকরা। অভিভাবকদের অভিযোগ, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি দ্বারা লাভবান হয়ে গাইড কিনতে নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, এই কর্মকাণ্ডের সঙ্গে শিক্ষকরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জুয়েল মৃধার তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2008 সালে দেশের শিক্ষা ব্যবস্থায় মাধ্যমিক স্তরে সৃজনশীল পদ্ধতির চালু হয়। 2010 সালে বাংলা ও ধর্ম বিষয়ে এই পদ্ধতিতে প্রথম এসএসসি পরীক্ষা নেওয়া হয়। এরপর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে 2-1টি বিষয় ছাড়া বেশিরভাগ বিষয় সৃজনশীল পদ্ধতির আওতায় আনা হয়। মূলত শিক্ষার্থীদের মুখস্থবিদ্যা পরিহার, গাইড বই ও কোচিং নির্ভরতা কমানোর জন্যই শিক্ষা মন্ত্রণালয় এই সৃজনশীল পদ্ধতির প্রচলন করে। কিন্তু গত কয়েক বছর ধরে যশোরে শিক্ষার্থীদের সৃজনশীল পাঠ না দিয়ে বরং তাদের কথিত সৃজনশীল গাইড নির্ভর করে তুলছেন শিক্ষকরা। বইয়ের ভিতরে সৃজনশীল কোনো প্রশ্ন নাই, এখন এই গাইডের ভিতরে প্রশ্ন আকারে দেওয়া আছে এবং তার উত্তর দেওয়া আছে, যার জন্য মাস্টাররা না পড়ায় বলে যে এই গাইডগুলো কিনবা। 6, 7, 8 প্রত্যেক ক্লাসে আমাদের বুক লিস্ট দেয় এবং বই কিনতে বলে। এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকে তোমাদের পড়তে হবে, স্কুল থেকে অনেক চাপ সৃষ্টি করে। অভিভাবকদের অভিযোগ, গাইড কিনতে নির্দেশনা দিচ্ছেন শিক্ষকরা। এর নেপথ্যে রয়েছে বড় সিন্ডিকেট। শিক্ষকরা নানান কৌশলে এগুলো বাচ্চাদের ফর্দ দিয়ে যাচ্ছে, আমরা অভিভাবকরা অসহায়। গাইড কিনতে বলে, দেখা গেল সেই বইয়ের দাম 500 টাকা, আমার আর্থিক নেই, আমার তারপরেও আমার সেটা কিনতে হয়। নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমেই এই বইগুলো সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যায় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তারা সম্পর্ক রেখেই এই বইগুলো, সৃজনশীল বইগুলো তারা সেই শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান করে। তবে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির এই নেতা বললেন, সহায়ক বইয়ের প্রয়োজনীয়তা রয়েছে। যারা আমরা প্রাইভেট পড়ার মতন ক্ষমতা আমাদের কাছে নাই, আমরা দরিদ্র, এদের সহায়ক ছাড়া এই নেই, আর সহায়ক কিন্তু বইয়ের সাথে হুবহু মিল না। অবশ্য জেলা শিক্ষা কর্মকর্তা জানালেন, এই কর্মকাণ্ডের সাথে শিক্ষকরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার কোন শিক্ষা কর্মকর্তা, আমি সহ আমাদের কোন পর্যায় থেকে কারোর যদি এর মধ্যে কোনো বিন্দুমাত্র ইনক্লুশন থাকে, আমরা এই জায়গাটিতে একেবারে জিরো টলারেন্সে থাকব। যশোরে মাধ্যমিক পর্যায়ে 934টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আর শিক্ষার্থীদের সংখ্যা 3,75,000। সময় সংবাদ, যশোর। কাল থেকেই টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে 52তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সহ নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। দর্শক, এই মুহূর্তে ইজতেমা এলাকায় আছেন রিপোর্টার সাদিকুর রহমান, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদিক। তামিম, আসলে এই আল্লাহ তাআলা মানুষের মুক্তির জন্য, মানবতার মুক্তির জন্য যুগে যুগে যে নবী রাসূল পাঠিয়েছিলেন মানুষের দিক নির্দেশনার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ নবী, যিনি এই ইসলামের দাওয়াত দিয়েছেন এবং সর্বশেষ নবী হিসেবে যেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তিনি তার পরবর্তীতে এই যে যারা আলেম রয়েছেন, আলেম সমাজ, তারা কিন্তু এই যে নবীর উত্তরসূরি হিসেবে কাজ করছেন, অর্থাৎ তিনি যে দাওয়াতি কাজ করে গেছেন সেই দাওয়াতি কাজের অব্যাহত রাখার জন্য কিন্তু আজকে এই তাবলিগ জামাত কিন্তু মানুষের মধ্যে কিন্তু সারা বিশ্বেই সেই দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের যে সবচেয়ে বড় যে ইজতেমা, অর্থাৎ মানুষের যে জমায়েত এবং সেই সমাবেশ, সবচাইতে বড় যে সমাবেশ ইজতেমা, বিশ্ব ইজতেমা, সেই ইজতেমা কিন্তু 2011 সাল থেকে বাংলাদেশের তুরাগ নদীর তীরে কিন্তু 2 ভাগে বিভক্ত হচ্ছে। এর আগে কিন্তু 1 ভাগই হতো, এখন ধীরে ধীরে কিন্তু মানুষের স্থান সংকুলন না হওয়ার কারণে এবং এখানে মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু এখানে 2 ভাগে ভাগ করা হচ্ছে। এবং প্রথম ভাগ আপনি জানেন যে 2017 সালের যে
13 জানুয়ারি শুরু হয়েছিল, সেই 15 জানুয়ারি কিন্তু আখেরি মোনাজাতের মাধ্যমে কিন্তু প্রথম পর্ব শেষ হয়েছে এবং দ্বিতীয় পর্ব 4 দিন পরই অর্থাৎ আগামীকালকে শুক্রবার কিন্তু বাদ ফজর কিন্তু এই দ্বিতীয় পর্বের যে আম বয়ান বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্ব। এই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পরবর্তীতে কিন্তু আরো 2 দিন এটার কার্যক্রম চলবে, অর্থাৎ বিভিন্ন বয়ান এবং ইসলামিক বিভিন্ন জ্ঞান, এখানে বিভিন্ন আলেমরা আসবেন বিদেশি, তারা কিন্তু এখানে দিবেন। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে রোববার দিন কিন্তু এখানে যে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের যে আখেরি মোনাজাত, সেই আখেরি মোনাজাতের মাধ্যমে কিন্তু দ্বিতীয় পর্ব শেষ হবে। এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে দ্বিতীয় পর্বে কিন্তু 16টি জেলা এখানে অংশ নিচ্ছে ইজতেমায় এবং বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু এখানে আসতে শুরু করেছে এবং বিভিন্ন 26টি খিত্তায় কিন্তু বিভক্ত রয়েছে। একটা বিষয় জানিয়ে রাখি যে এই মুসল্লিরা যে এখানে আসবেন এবং শীতকে উপেক্ষা করে মানে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মুসল্লিরা এখানে আগত হয়েছে এবং বিভিন্ন তাঁবুতে তাদের যে খিত্তা নির্দিষ্ট জায়গা সেটি কিন্তু তারা সেখানে অবস্থান নিয়েছেন এবং বিদেশি যে মুসল্লিরা রয়েছেন 10,000-এর মতো বিদেশি মুসল্লি কিন্তু এসেছেন, তারা কিন্তু সবাই চলে যাননি। দ্বিতীয় পর্বেও কিন্তু যারা প্রথম পর্বে অংশগ্রহণ করেছিল তারাও কিন্তু দ্বিতীয় পর্বে অনেকেই অংশগ্রহণ করছে। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে সার্বিক পরিস্থিতি যে বিষয়টি প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এখানে যে দায়িত্বে রয়েছেন তাবলিগ জামাতে তিনি জানিয়েছেন যে সুন্দরভাবেই দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করছেন। এই ছিল তামিম বিশ্ব ইজতেমার সর্বশেষ তথ্য। দর্শক, টঙ্গীর তুরাগতীর থেকে ইজতেমার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন রিপোর্টার সাদিকুর রহমান। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। টানা কয়েকদিনের মাঝারি শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলাগুলোর স্বাভাবিক জনজীবন। দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে 7.05 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও শীতের তীব্রতা অব্যাহত থাকায় দুরূহ হয়ে পড়েছেন ঠাকুরগাঁওয়ের খেটে খাওয়া মানুষেরা। অনেক বেলা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় ঘর থেকে বের হচ্ছেন না কেউ। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এদিকে রাজশাহীতে কমে এসেছে শীতের তীব্রতা, তবে সূর্যের উত্তাপ কম থাকায় ও ঠান্ডা বাতাসের কারণে এখনো স্বাভাবিক হয়নি জনজীবন। অর্ধেক দামে কিংবা একটির সঙ্গে অনেকগুলো পণ্য ফ্রির মতো বিভিন্ন রকম অফারের জোয়ার চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। বিক্রেতারা বলছেন পণ্যের প্রচারের জন্যই এইসব অফার দিচ্ছেন তারা, তবে অস্বাভাবিক কিছু অফারের মাধ্যমে ক্রেতাদের ঠকানো হচ্ছে বলে মনে করেন মেলায় আসা দর্শনার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। একটি কিনলে 10টি ফ্রি, অর্ধেক দাম কিংবা গাড়ির মতো বিশাল অফারের জোয়ার চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। অফারের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে আছে ক্রোকারেজের স্টল। একটি পণ্যের সাথে 3টি, 5টি, কোথাও কোথাও 10টি পর্যন্ত ফ্রি থাকছে। আর সেসব অফারে নানা খুঁটিনাটি বোঝাতে ব্যস্ত সব দোকানিরা। প্রশ্ন হলো এসব মেগা অফার কিভাবে দিচ্ছেন বিক্রেতারা। এখানে কোম্পানি যদি আমরা কোনো কাস্টমার যদি কোথাও থেকে কিনে, এখানে তারা 15-20 হাজার টাকা লাভ দিতে হবে, সেই লাভটা আমরা না নিয়ে টোটাল মিলে একটা প্যাকেজ দিয়ে দিচ্ছি। মেলা উপলক্ষে শুধুমাত্র পণ্যের প্রচারের জন্য তাদের এই বিশাল অফার বলে জানিয়েছেন বিক্রেতারা। যে কোনো ব্লেজার নিলে আপনার হচ্ছে 1700 টাকা, আর বাচ্চাদের এখানে আছে প্যান্ট সহকারে দিচ্ছি আমরা 1400 টাকায়। বাণিজ্য মেলা উপলক্ষে আমরা 1,05,000 টাকা একটা ডিসকাউন্ট দিয়ে অফার দিয়েছি এবং যারা স্যুট কিনতেছে তাদের জন্য এলিয়ন গাড়ি। এদিকে পণ্য বিক্রির কৌশল হিসেবে এই ধরনের অফারকে স্বাগত জানালেও পণ্যের গুণগত মান নিয়ে সন্দেহ রয়েছে ক্রেতাদের মাঝেই। কোয়ালিটি এটা তো খুব স্বাভাবিক, দাম যদি বড়টার দাম যদি খুব বেশি রাখে মানে ওইটাকে কভার করে নিয়ে করে তাহলে হয়তো সম্ভব, এছাড়া তো সম্ভব। যারা কিনছে তারা ঠকছে, যারা বিক্রি করছে তারা লাভবান হচ্ছে। খুব যে একটা সুবিধা তা নয়, আমি তো দাম বেশি দেখছি, দাম খুব সস্তা না। তাই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আন্তর্জাতিক রূপ ও মান ধরে রাখতে পণ্যের গুণগত মান বজায় রাখা জরুরি বলে মনে করেন সবাই। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। মালির উত্তরাঞ্চলে সামরিক ঘাঁটিতে গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 60 জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে গাঁও শহরে এই হামলার ঘটনা ঘটে। শহরটির একটি সেনা ক্যাম্পের বাইরে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের আগে সেনা ঘাঁটির একটি অংশে হামলাকারীরা আগুন ধরিয়ে দেয়। 2012 সালে ইসলামী জঙ্গি গোষ্ঠী মালির উত্তরাঞ্চলের মরুভূমি এলাকা দখলে নেয়ার পর থেকেই সেখানে সহিংসতা চলছে। এর পরের বছর ফরাসি সেনারা ওই এলাকায় জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করলেও সাম্প্রতিক বছরগুলোতে প্রায় হামলা ও অপহরণের ঘটনা ঘটছে। গত বছরের জুলাইয়ে মধ্যাঞ্চলীয় শহর নামপালার একটি সামরিক ঘাঁটিতে হামলায় 17 সেনা নিহত ও 30 জন আহত হয়। The people of Gao are full of anger about the men used their town as a base.
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর নির্দেশে ভারতের কানপুরে গত বছরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছিল বলে দাবি করেছে বিহার পুলিশ। তাদের দাবি, বিহারের ভারত নেপাল সীমান্ত থেকে 3 ব্যক্তিকে আটকের পর জিজ্ঞাসাবাদে এই দুর্ঘটনায় আইএসআই এর হাত থাকার বিষয়টি বেরিয়ে এসেছে। আটককৃতরা হলেন উমাশঙ্কর প্যাটেল, মতিলাল পাসওয়ান ও মুকেশ যাদব। ওই 3 জন দুবাই ভিত্তিক আইএসআই এর একজন নেপালি এজেন্টের নির্দেশনায় কাজ করেছিল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, গ্রেফতারকৃতরা পুলিশের কাছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর হয়ে কাজ করা এবং রেলওয়েতে হামলার টার্গেট করার কথা স্বীকারও করেছে বলে পুলিশ জানিয়েছে। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা ট্রেন দুর্ঘটনায় বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলেও খবরে বলা হয়। 2016 সালের 20 নভেম্বর কানপুর থেকে ছেড়ে আসা ইন্দোর পাটনা এক্সপ্রেসে 14টি বগি লাঞ্ছিত হয়ে অন্তত 150 যাত্রীর মৃত্যু হয়। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজের খবর। ক্রাইস্ট চার্চের হ্যাগলে ওভালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার শেষ টেস্টের একাদশে থাকছেন না টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। আঙ্গুলের ইনজুরির কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানান এই টেস্টে অধিনায়কের দায়িত্ব পাওয়া তামিম ইকবাল। এছাড়া পায়ের ইনজুরির কারণে একাদশে নেই ওপেনার ইমরুল কায়েসও। মুশফিকের বদলে ক্রাইস্ট চার্চে অভিষেক হতে যাচ্ছে উইকেটরক্ষক নুরুল ইসলাম সোহানের এবং ইমরুলের পরিবর্তে একাদশে ফিরছেন সৌম্য সরকার। ইনজুরির কারণে ইমরুল ও মুশি দুজনই এই টেস্ট খেলছেন না। মুশফিকের পরিবর্তে দলে অভিষেক হবে সোহানের এবং সৌম্য সরকার খেলবেন ইমরুলের পরিবর্তে। মুশি আমাদের সেরা ব্যাটসম্যান, অবশ্যই তাকে আমরা মিস করব। তবে যারা দলে এসেছে আমি আশা করব তারা অবশ্যই তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। দর্শক, এই মুহূর্তে ক্রাইস্ট চার্চে আছেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। বাংলাদেশ দলের প্রস্তুতির সব শেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। রোজ। তামিম, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে প্রথম টেস্ট ওয়েলিংটনে আসলে খুব সম্ভাবনা জেগিয়েছিল বাংলাদেশ। সেই সম্ভাবনার অপমৃত্যুর পর বাংলাদেশ সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে ক্রাইস্ট চার্চের হেগলি ওভালে। আজকেও কিন্তু হেগলি ওভালে বৃষ্টি হয়েছে, রাতে বৃষ্টি হয়েছিল এবং সকালেও বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, যে কারণে আসলে বাংলাদেশ দল শতভাগ প্রস্তুতি নিতে পারেনি। নিউজিল্যান্ডও প্র্যাকটিস করেছে এবং নিউজিল্যান্ড কথা বলেছে, নিউজিল্যান্ডের আসলে ট্রেন্ট বোল্ট কথা বলেছেন। সেখানে তিনি একটা কথা কিন্তু স্পষ্টই বলেছেন, এর আগেও কিন্তু আমরা তাদের অনেক প্রেস কনফারেন্স কভার করেছি যেখানে তারা স্পষ্ট এইভাবে বলেননি যে প্রতিপক্ষের বিপক্ষে পরিষ্কার জিততে চায় এবং পরিষ্কার সিরিজ জিততে চায়। এর আগে সতর্ক থেকে কথা বললেও কিন্তু তারা বলেছেন যে আসলে ক্লিন সুইপে জিততে চায়, অর্থাৎ বাংলাদেশকে টেস্ট সিরিজেও তারা হোয়াইট ওয়াশ করতে চায়। অন্যদিকে বাংলাদেশ আসলে ওয়েলিংটনের টেস্টের আগে থেকেও কিন্তু কিছুটা এলোমেলো। আপনি জানেন যে আসলে ইনজুরির মিছিল একের পর এক ইনজুরি কিন্তু হানা দিয়েছে বাংলাদেশের শিবিরে, যে কারণে আসলে বাংলাদেশের অন্যতম ব্যাটিং স্তম্ভ বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম এই ম্যাচে খেলবেন না। মূলত কিন্তু মাথার ব্যথার কারণে নয়, মূলত তার বৃদ্ধ আঙ্গুলের ইনজুরির কারণে এই ম্যাচে খেলবেন না। পাশাপাশি ইমরুল কায়েসের গতকাল পর্যন্ত কোচ বলেছিলেন 50-50 সুযোগ আছে, কিন্তু ইমরুল কায়েসকে নিয়েও ঝুঁকি নিতে চায় না, কারণ আপনি জানেন ফেব্রুয়ারিতে 9 তারিখে বহুল প্রতীক্ষিত ভারতের বিপক্ষে টেস্ট আছে, সেখানে বাংলাদেশ আসলে সেরা একাদশী নামাতে চায়। এই দুইজনের পরিবর্তে বাংলাদেশ দলে খেলবেন নুরুল হাসান সোহান এবং সৌম্য সরকার। সৌম্য সরকার তামিম ইকবালের সাথে ওপেন করবেন, পাশাপাশি সোহান আসলে লেট ওয়ার্ডারে ব্যাটিং করবেন। পাশাপাশি আরেকটি পরিবর্তনের বেশ ভালো সম্ভাবনা আছে। আপনি জানেন হেগলি ওভালের উইকেটে বেশ বাউন্স এবং সুইং আছে, যেটা কাজে লাগাতে যায়। মূলত শুভাশিস ওয়েলিংটন টেস্টে ভালো বোলিং করলেও শুভাশিসের জায়গায় আমরা পেস বোলার রুবেল হোসেনকে দেখতে পারি, কারণ একটাই এখানে ফাস্ট বোলারের প্রয়োজনটা খুব বেশি প্রয়োজন মনে করছেন টিম ম্যানেজমেন্ট, যে কারণে তাসকিনের সাথে আরেকজন ফাস্ট বোলার হিসেবে রুবেলকে দেখা যেতে পারে। যদিও আসলে পেস বোলিংয়ে এই ডিপার্টমেন্টের নেতৃত্ব দিবেন কামরুল ইসলাম রাব্বি, কারণ আপনি জানেন গত টেস্টে কিন্তু অসাধারণ বোলিং করেছেন। এই ছিল সবকিছু মিলে, এই ছিল আমার কাছে সর্বশেষ। তামিম, ফিরছে আপনার কাছে। দর্শক, নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার শেষ টেস্টের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। আবারও ক্রাইস্ট চার্চে হেগলি ওভাল ক্রিকেট স্টেডিয়ামের খবর। নয়নাভিরাম সৌন্দর্যে ঘেরা ক্রাইস্ট চার্চের ক্রিকেট স্টেডিয়ামটি, তবে এই স্টেডিয়াম তৈরি করার ক্ষেত্রে খুব একটা বেশি সময় পায়নি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হবার পরও বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে দ্রুত সময়ের মধ্যেই তৈরি করা হয় এই স্টেডিয়ামটি। হেগলি ওভালের গল্পের বিস্তারিত থাকছে হুমায়ুন কবির রোজের রিপোর্টে। ক্যামেরা ছিলেন মুস্তাফিজুল হক আকাশ। ক্রাইস্ট চার্চের 100 বছরের পুরনো স্টেডিয়াম এমআই স্টেডিয়াম এখানেই ছিল, কিন্তু 2011 সালে ভয়াবহ ভূমিকম্পে সব ধ্বংস হয়ে যায়। তাৎক্ষণিকভাবে তৎকালীন প্রধানমন্ত্রী জন কি সিদ্ধান্ত নেন, পর্যটকদের এদেশে অভয় দিতে হলে
আবারও স্টেডিয়াম নির্মাণ করতে হবে, যার ফলে দ্রুত হেগলি ওভাল নির্মাণ করে তৎকালীন সরকার। এরপর থেকে নিয়মিত এখানে পর্যটকদের আসার জন্য নিয়মিত আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক ম্যাচ। হ্যাঁ, এমন ঘটনার মধ্য দিয়েই জন্ম হেগলি ওভালের এই ক্রিকেট ক্যানভাসের। ক্রাইস্টচার্চে ভূমিকম্প স্থানীয়দের নিত্যদিনের সঙ্গী, তাই পর্যটকদের ক্রাইস্টচার্চ শহর অভয় করে তুলতে 2015 বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান এখানে আয়োজন করে ক্রিকেট নিউজিল্যান্ড। তারপর থেকে নিয়মিত হচ্ছে কিউইদের হোম সিরিজের কোনো না কোনো ম্যাচ। ফ্লাইট লাইট নেই, সব হয় ডে ম্যাচ। নেই গ্যালারি, শুধু স্যার রিচার্ড হ্যাডলি সম্মানে একটি প্যাভিলিয়ন আছে মাত্র। 18,000 দর্শক ধারণ ক্ষমতার এই মাঠে দর্শক মূলত হেগলি ওভালের উইকেটের বৈচিত্র্যময় গতি উপভোগ করতেই আসেন। এই তো কিছুদিন আগেই হেগলি ওভালে পাকিস্তানের মতো শক্তিশালী টেস্ট দল নিউজিল্যান্ডের কাছে টেস্ট হেরেছে মাত্র 2.5 দিনে। ক্রাইস্টচার্চের যে ট্র্যাডিশনাল উইকেট সেটা থেকে নিউজিল্যান্ড বেরিয়ে আসবে, এবং ক্রাইস্টচার্চের উইকেট সম্পর্কে আমরা সবাই জানি, মেঘলা আকাশ, তো এখানে বোলাররা ন্যাচারালি একটু বাড়তি সুইং পেয়ে থাকেন এবং নিউজিল্যান্ড দলের সুইং বোলারও আছে। সো ইটস গোয়িং টু বি এ টাফ ম্যাচ ফর বাংলাদেশ। আমি আশা করি যে রেজাল্ট যাই হোক, মানে এখানে বাংলাদেশ ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট অ্যাটিটিউডে ক্রিকেট খেলবে, যে লড়াই করার মানসিকতা। তবে একেবারে যে হেগলি ওভালের উইকেটে রান নেই তা কিন্তু নয়, তবে গতি, সুইং আর বাউন্স ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারলে হেগলি ওভালের উইকেটে রান উঠবে হু হু করে। এজন্য আগে ব্যাটিং করলে প্রথম দিনের প্রথম সেশনে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর খবর। ভেন্যু সমস্যার কারণে পিছিয়ে যাচ্ছে বিসিএল এর সূচি। 20 জানুয়ারি পরিবর্তে লিগ শুরু হবার সম্ভাব্য তারিখ 28 জানুয়ারি। খেলা হবে 5টি ভেন্যুতে, বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্টের কমিটির চেয়ারম্যান সাইফুল আলম স্বপন। তবে ব্যস্ত সময় পার করা জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে এখনও আছে অনিশ্চয়তা। তারপরও স্পোর্টিং উইকেট তৈরির মাধ্যমে দারুণ একটি আসর আয়োজন সম্ভব হবে বলে বিশ্বাস বিসিবি কর্মকর্তার। আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও বিসিবির টুর্নামেন্ট কমিটির কর্মকর্তারা বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছিলেন এ মৌসুমে বিসিএল শুরু হচ্ছে 20 জানুয়ারি। কিন্তু অনেকটা সময় পেরোলেও পূর্ণাঙ্গ সূচি না দেয়ায় সহজেই অনুমান করা যাচ্ছিল পেছাচ্ছে তা। সেটি এবার নিশ্চিত করলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান। 8 দিন পিছিয়ে শুরু হচ্ছে এবারের বিসিএল। কিছু মাঠের সমস্যার কারণে এবং আনুষঙ্গিক আরো অনেক কিছু ছোটখাটো প্রবলেমের কারণে আমরা এটা 28 জানুয়ারি আমরা শুরু করতে যাচ্ছি। ভেন্যু হচ্ছে সিলেট, বগুড়া, চিটাগং, বিকেএসপি, ফতুল্লা। আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে ওয়েদার। কুয়াশাটা যদি বেশি থাকে এটা একটু সমস্যা তো হয়। ফিক্সারটা রেডি করার আগে হয়তো 4-5 দিন আগে আমরা একটা ওয়েদারের সার্বিক একটা আমরা রিপোর্ট নিব। তবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই লিগে জাতীয় দলের যে তারকা খেলোয়াড়রা সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত, তাদের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত। নিউজিল্যান্ডের বিপক্ষে 24 জানুয়ারি সিরিজ শেষ করে দেশে ফিরে একটি টেস্ট ম্যাচ খেলতে ফেব্রুয়ারির শুরুতে আবার ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে জাতীয় দল। এই ব্যস্ত সূচির মাঝে জাতীয় দলের সব খেলোয়াড়কে পাওয়া যাবে না বিসিএল এ। ইন্ডিয়া ট্যুরের আগে তারা যদি খেলতে পারে দেন এটা আমাদের জন্য অবশ্যই একটা পজিটিভ দিক। এখন তাদের অনেক, আপনারা ইতিমধ্যে দেখছেন, অনেক খেলোয়াড় ইনজুর্ড। এদিকে নিউজিল্যান্ড সফরে ভিন্ন ঘরানার উইকেটে খেলতে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশ দলকে। দেশের বাইরে এমন সফরের কথা মাথায় রেখে এবার বিসিএল এ স্পোর্টিং উইকেট তৈরি করা হয়েছে বলে আশ্বাস দেন বিসিবির এই কর্মকর্তা। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের সঙ্গে আমার আলাপ হয়েছে, সেটা উনি বলছে যে এবারও সুন্দর করে যাতে আমাদের ওই ধরনের উইকেটগুলো, যে মানে বাইরে যে ধরনের উইকেটটা, স্পোর্টিং উইকেটটা যাতে তৈরি হয় এবং গ্রিন মানে ভালো উইকেটের, আশা করি বিসিএলও এটা হবে। 2012-13 মৌসুমে যাত্রা শুরু হয় বিসিএল এর। সেবার ফাইনাল ম্যাচটি হয়েছিল দিবারাত্রির। কিন্তু এবার তেমন কোনো চমক থাকছে না বলেই জানান বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান। যে একটা মূল্যায়ন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। I don't understand why people raise this issue. It is far, far away from Sundarban. দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্ল্যানারি সেশনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্ক। অহেতুক সমালোচনা না করে প্রকল্প স্থান ঘুরে আসতে বললেন প্রধানমন্ত্রী। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর শিক্ষা ছুটিতে থাকেন প্রায় 2000 শিক্ষক। বিদেশে গিয়ে আর ফিরছেন না অনেকেই। আইনি ব্যবস্থার পক্ষে বিশ্ববিদ্যালয়। দালালদের যোগসাজশে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাওয়ায় বিদেশ যাওয়ার প্রবণতা বেড়েছে, দায়সারা সাফাই পুলিশ ও পাসপোর্ট অফিসের। ওস্তাদের কাছে হাতে খড়ি নিয়ে রাজধানীতে শিশু কিশোরদের হাতে লেগুনার স্টিয়ারিং, ঘটছে দুর্ঘটনা, নির্বিকার প্রশাসন, অসহায় যাত্রীরা।
এবং মুশফিক ইমরুলকে ছাড়াই দ্বিতীয় টেস্টে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষটাই ভালো করার প্রত্যয় টাইগারদের। 2-0 সিরিজ জিততে চায় কিউইরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BL লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।